সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব কার মর্জির উপর ভর করে বাংলাদেশে ফিরবে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আসিফ মাহমুদের বিস্ফোরণ ডিপ স্টেটই টার্গেটেড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব স্বাস্থ্য খাতেও চরম দুর্নীতি, কুকুর সাপের কামড়ের থেকেও বিষাক্ত ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অস্ত্র বানায় না বাংলাদেশ, পররাষ্ট্রের উপর দাঁড়িয়ে ঢাকার সামরিক শক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ভয়ঙ্কর তিনটি কারণ জানুয়ারি পর্যন্ত রাষ্ট্রপতি থেকে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে, আসিফ মাহমুদের আতঙ্ক, ডিপ স্টেটের খেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। প্রশ্নটা আরও একবার উঠতে শুরু করেছে। এই প্রশ্ন আমাদের সকলের জানা। বাংলাদেশে পূর্বতন তদারকি সরকারের আমলে এই নিয়ে কম চর্চা হয়নি। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর প্রশ্নের গুরুত্ব আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। তার কারণ ছিল দলটিকে নিষিদ্ধ। তাই তারা নির্বাচনে অংশ নেয় কিনা বা তাদের অংশ নিতে দেওয়ার বিষয়ে ইউনুস সরকারের মনের বদল হয় কিনা সেটা অনেকেই দেখতে চেয়েছিলেন। ভোটের দিন যত কাছে এসেছে, আওয়ামী লীগের ব্যাপারে অবৈধ সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট থেকে সুস্পষ্ট হয়েছে। তারা যে আওয়ামী লীগকে কোনোভাবেই ভোটযুদ্ধে অংশ নিতে দেবে না, সে ব্যাপারে কারও মনেই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। অবৈধ সরকার গিয়েছে, জনতার রায় জয়ী হয়েছে বিএনপি। তারা পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। যদিও তার এই ক্ষমতায় আসীন হওয়া নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠছে। কোনো মহল থেকে বলা হচ্ছে তারেক রহমানের ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আমেরিকার একটা সক্রিয় ভূমিকা ছিল। তারা চেয়েছিল ক্ষমতার পালাবদল, এবং সেটা যে পুরোপুরি তাদের স্বার্থের সঙ্গে জড়িত তা নিয়ে কোনো সন্দেহ নেই। হাসিনা সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়া, সেই সরকারের পতন, ইউনুসের উত্থান ও পতন, তারেকের ক্ষমতায় আসীন হওয়া, সবকিছুই আসলে মার্কিন লুডোর চাল। এবার তারা কি চাল দেয় সেদিকে তাকিয়ে সব পক্ষ। প্রশ্ন এবার আওয়ামী লীগকে নিয়ে। হাসিনা তার দলের নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। যারা বিদেশে রয়েছেন তাদের তিনি দেশে ফিরতে বলেছেন, কারণ সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দলটিকে অংশ নিতে দেওয়া হয়নি। স্থানীয় সরকার নির্বাচনেও যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দলটি অস্তিত্ব সংকটে পড়ে যাবে। তবে কি দল এবার স্বমহিমায় ফিরতে চলেছে? কোনো রাজনৈতিক বিশ্লেষকের মতে আওয়ামী লীগ এই ব্যাপারে বেশ অনিশ্চিত। দলের অনেকে জেলে আছে। কখনো তারেক সরকারের দয়ার উপর তাদের নির্ভর করতে হতে পারে। আওয়ামী লীগ এবং ওই দলের নেতাদের অনেকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদারকি সরকার ক্ষমতায় থাকাকালীন একটা অভিযোগ উঠছিল যে তাদের ডিপ স্টেটের একটা বোঝাপড়া আছে। তদারকি সরকারের করা বেশ কিছু পদক্ষেপ থেকে সেটা স্পষ্ট হয়ে যায়। সবথেকে বড় প্রমাণ আমেরিকার সঙ্গে আগের সরকারের একটি বাণিজ্য চুক্তি। এই চুক্তি প্রসঙ্গে তদারকি সরকারের তরফে বলা হয়েছিল সেখানে কি শর্ত রয়েছে তা প্রকাশ করা যাবে না, এই শর্তেই চুক্তি হয়েছে। উল্টে আমেরিকা সব শর্ত ফাঁস করে দিয়েছে। বিগত 18 মাসে তাদের সব কুকীর্তি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এবার কুকীর্তি সামনে আনলেন আগের সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাংবাদিক সম্মেলন করে তদারকি সরকারের কুকীর্তি ফাঁস করে দিয়েছেন। ডিপ স্টেট চেয়েছিল অন্তর্বর্তী সরকার আরও কয়েক বছর থেকে যাক। সাংবাদিক সম্মেলনে এই উপদেষ্টা কি বলেছেন সেদিকে একবার চোখ রাখা যাক। তার আগে একবার হাসিনার শাসনামল নিয়ে কিছু কথা। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে আমেরিকা যে তাদের কোনো স্বার্থই পূরণ হবে না সেটা তাদের বুঝতে দেরি হয়নি। তাই তারা চেয়েছিল হাসিনা সরকারের পতন। সেটাই শেষ নয়, ক্ষমতায় এমন একজনকে বসাতে হবে যে তাদের হয়ে দালালি করতে পারে। ইউনুস ছিলেন সেই যোগ্য লোক। 18 মাস ক্ষমতায় থেকে শুধু আমেরিকার তাবেদারি করে গিয়েছেন। গোপনে নয়, প্রকাশ্যে।
তার শেষ দালালির ফল মার্কিন বাণিজ্য চুক্তি। আমেরিকা যে ইচ্ছেমতো একটি সরকারকে বদলে দিতে পারে তার উদাহরণ শুধু বাংলাদেশ নয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট এই অভিযোগ বা দাবি মানতে নারাজ। 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়াশিংটনে তার একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি প্রশ্ন করা হলে তার জবাব ছিল, এতে আমাদের কোনো ভূমিকা নয়। অথচ কিছুদিন আগে তার প্রশাসন থেকে বলা হলো আমেরিকা আর রেজিম চেঞ্জের পক্ষে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশিষ্ট অধ্যাপক জেফ্রি স্যাক্স বলে বসেন, পাকিস্তানের ইমরান খান সরকার আর বাংলাদেশের হাসিনা সরকারকে সরাতে ছক কষেছিল ডিপ স্টেট। নকশা তৈরি হয় সেখানে, নকশার বাস্তবায়নও হয় সেখানে বসেই। ডিপ স্টেট আসলে একটি ছায়া সরকার। এবার ফিরে যাওয়া যাক আসিম মাহমুদের সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল যে শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। স্বাস্থ্য যে কোনো সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক হল এই স্বাস্থ্য। প্রতিটি দায়িত্বশীল সরকার এই খাতে মোটা টাকা অর্থ বরাদ্দ করে থাকে। তার কারণ একটাই, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়লে তার প্রভাব পড়ে সর্বত্র। খুব বেশি পিছনে যাওয়ার দরকার পড়ে না। কোভিডের কথাই ধরা যাক। বিশ্বে রোগটি মহামারী আকারে ধরা পড়েছিল। মৃত্যু হয়েছে বহু মানুষের। স্বাস্থ্য পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছিল। প্রভাবের হাত থেকে রেহাই পায়নি ভারতও। আমেরিকার মতো আর্থিক দিক দিয়ে শক্তিশালী একটি দেশের ওপরেও ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতি, স্বাস্থ্য খাতে। দেশটি আর্থিক ও স্বাস্থ্য খাত মজবুত হওয়ায় কোভিডের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। ভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই দেশেও বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালের বেড রোগীর ভিড়ে উপচে পড়েছিল। কিন্তু স্বাস্থ্য খাত ও অর্থনীতি মজবুত থাকায় কোভিড পুরোপুরি ভারতে নিঃশেষ করতে পারেনি। কারণ স্বাস্থ্য খাতে দুর্নীতি হয়নি। আর স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে থাকে আরেকটি বিষয়, পরিবার কল্যাণ মন্ত্রক। দুটি দপ্তর বা মন্ত্রক যে কোনো দেশের সরকার প্রাধান্য দিয়ে থাকে। অথচ পদ্মাপাড়ে পূর্বতন তদারকি সরকার এই স্বাস্থ্য খাতেও দুর্নীতি করেছে। শুধু কি স্বাস্থ্য খাত? এমন একটি মন্ত্রক নেই যে মন্ত্রকে আগের সরকার কোনো দুর্নীতি করেনি। ড ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে প্রতিদিনই নতুন নতুন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। গত 17 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের পর এই অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন পর্যন্ত সর্বত্রই অভিযোগের বন্যা দেখা যাচ্ছে। অভিযোগ কেবল প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সদস্যদের নয়। সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আহসান এইচ মনসুরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠল স্বাস্থ্য খাতে দুর্নীতির। আর সেই দুর্নীতির পর্দা ফাঁস করেছেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্না। দুর্নীতির অভিযোগ উঠেছে তার অত্যন্ত আস্থাভাজন নূরজাহান বেগমের বিরুদ্ধে। তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। ২৬ জানুয়ারি এই দিন দিল্লির রাজপথ, বর্তমান যার নাম কর্তব্যপথ, সেদিকে তাকিয়ে থাকে গোটা দেশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন ভিন দেশের কোনো রাষ্ট্রপ্রধান। উপস্থিত থাকেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী। উপস্থিত থাকে গোটা ক্যাবিনেট। প্রধান বিরোধী দলনেতা সহ বিরোধী দলের সব নেতাদেরও সরকারের তরফে আমন্ত্রণ করা হয়। তারা সেই আমন্ত্রণপত্র সসম্মানে গ্রহণ করেন। স্বাধীনতার পর থেকে শুরু হওয়া এই রেওয়াজে এখনও ইতি পড়েনি। এবারেরও ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথ হয়ে উঠেছিল রঙিন। দেখা গিয়েছিল ৩ বাহিনীর সদস্যদের কেরামতি, বিধ্বংসী সব অস্ত্রের প্রদর্শনী, আর সবার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলেই এই দিনটির জন্য মুখিয়ে থাকি। সকাল হলেই কম বেশি সকলে টিভির পর্দায়। আর একটি অনুষ্ঠানের নাম বিটিং রিট্রিট। এই অনুষ্ঠানও কম জমকালো নয়। অনুষ্ঠানের মূল ভাব বা থিম হল সেনারা তাদের ব্যারাকে ফিরে যাবে।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি সব সময় রাষ্ট্রপতি, থাকেন উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা স্পিকার, ডেপুটি স্পিকার সহ গোটা ক্যাবিনেট, থাকেন বিরোধী দলের নেতারাও। শুধু কর্তব্যপথ ওই দিন রঙিন হয় না, কলকাতার রেড রোড, বর্তমানে যার নাম ইন্দিরা গান্ধী সরণি, সেই রাস্তাও রঙিন হয়ে ওঠে ওই দিনে। এই প্রসঙ্গে বাংলাদেশকে নিয়ে একবার আলোচনা করা যাক। পদ্মাপাড়েও কিন্তু স্বাধীনতা দিবস ঘটা করে পালন করা হয়। অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ, দেখা যায় অস্ত্রের প্রদর্শনী। অনুষ্ঠান মোটের ওপর বেশ জমকালো। ভারতে ২৬ জানুয়ারি কর্তব্যপথে যেসব অস্ত্র দেখানো হয় তার অধিকাংশই কিন্তু ভারতে তৈরি, কিছু অস্ত্র ভিন দেশ থেকে কেনা। পরে সেই ধাঁচেই ভারতের প্রতিরক্ষা গবেষণাগার তৈরি করে নতুন অস্ত্র। কিন্তু বাংলাদেশে স্বাধীনতা দিবসের দিন যেসব অস্ত্রের প্রদর্শনী করা হয় সেগুলি কি সেই দেশের নিজস্ব? এক কথায় না। প্রায় সবই অন্য দেশ থেকে। কোনো দেশ থেকে কেনা হয়েছে বন্দুক, তো কোনো দেশ থেকে কেনা হয়েছে গুলি, কামান। এক কথায় সামরিক অস্ত্রের জন্য বাংলাদেশ এখনও পররাষ্ট্রের দিকে তাকিয়ে রয়েছে। দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু অস্ত্র কেনার ব্যাপারে তারা এখনও পরাধীন রয়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের সামরিক শক্তির প্রদর্শনী আসলে আন্তর্জাতিক প্রদর্শনী। বাংলাদেশ মালিক নয়, একজন ক্রেতা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ এখনও অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে এখন স্বাধীনতা অর্জন করতে পারেনি। বাংলাদেশের জন্ম হয়েছিল মুক্তিযুদ্ধের ধুলো থেকে। সেই সময় দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, তাই সে কারণে তখন যারা সরকারে ছিল তাদের দায়িত্ব ছিল একটি দেশের পুনর্গঠন, দায়িত্ব ছিল সীমান্ত টিকিয়ে রাখা। দশকের পর দশক পেরিয়ে গেলেও কোনো রাজনৈতিক দল কিন্তু এই নিয়ে আলোচনা করেনি। নানা ইস্যুতে বাংলাদেশ একাধিকবার উত্তাল হয়েছিল, কিন্তু পররাষ্ট্রের ওপর থেকে অস্ত্র নির্ভরতা হ্রাস করতে দেশটিতে কোনো আন্দোলন হয়নি। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, তারপরেও বাংলাদেশকে এখনও অন্য কোনো রাষ্ট্রের থেকে অস্ত্র কিনতে হয়। প্রতিরক্ষা দফতরের কর্মীদেরও বেতন আগের থেকে অনেক বেড়েছে, প্রতিরক্ষা খাতে খরচও বেড়েছে। বাংলাদেশে জাতীয় রাজনীতিতে পালাবদলের পর বহু প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে কিনা, হাসিনা দেশে কবে ফিরছেন, তাকে দেশে ফেরাতে তারেক সরকার কতটা পদক্ষেপ করবে, তারই পদক্ষেপে বিএনপির বাকি নেতারা সমর্থন দেবেন কিনা, সামনেই স্থানীয় সরকার নির্বাচন, সেই নির্বাচনে হাসিনা ও তার দলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয় কিনা তা নিয়েও কম আলোচনা হয়নি। প্রতিটি প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। নানা মহল থেকে নানা রকম মত এসেছে। কেউ বলছেন আওয়ামী লীগের উপর পূর্বতন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই, কারণ তদারকি সরকারই তো অবৈধ, তাই অবৈধ সরকারের যে কোনো ধরনের নিষেধাজ্ঞাই অবৈধ। এই সব প্রশ্নকে ছাপিয়ে যায় আরও একটি প্রশ্ন, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি তার পদ থেকে যাবেন, নাকি তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তার জায়গায় কাকে রাষ্ট্রপতি করা হবে। আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের মতামত লাগবে। ২০০১ সাল পরবর্তী বিএনপি সরকারের সময় তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদ্যরুদ্দোজা চৌধুরীকে ইমপিচমেন্ট করার উদ্যোগ নেওয়া হলে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তবে ওই ঘটনা বিএনপি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়েছিল বলে এখনও অনেকে মনে করেন। ফলে আপাতত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ইমপিচমেন্ট করতে রাজি নয় বিএনপি। তার কারণও রয়েছে। প্রথমত, দলটি এখনই কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে রাজি নয়। দ্বিতীয়ত, এ প্রশ্নে জাতীয় রাজনীতি ও আন্তর্জাতিক পরিস্থিতির হিসাব নিকাশের বিষয় রয়েছে। তৃতীয়ত, সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতিকে তাদের দাবি ও চাপের মুখে সরাতে চায়। ফলে বিএনপি এখনই এ প্রশ্নে তাদের দাবি না মেনে কৌশলী অবস্থান গ্রহণের পক্ষে। ইউনূস ক্ষমতায় আসীন হওয়ার সময় ভর করেছিলেন সেই সব নেতাদের যাদের তার মনে হয়েছিল সরকারের সঙ্গেও তারা সাথ দেবে, সরকার বিদায় নেওয়ার পরেও তারা তার সঙ্গে থাকবে। কিন্তু রাজনীতিতে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কিছু হয় না, তাই পালাবদল হওয়ার সঙ্গে সঙ্গে তারাও তাদের অবস্থান বদল করতে শুরু করেন। আর তাদের এই অবস্থান বদলে এখন সবথেকে বেশি ফ্যাসাদে পড়েছেন ইউনূস কোম্পানি। খলিলুর রহমানের কথাই ধরা যাক, তিনি ছিলেন ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠ একজন। তখন তার অবস্থান আর এখন তার অবস্থান একেবারে আলাদা। বোঝাই যাবে না তিনি একসময় ইউনূসের মিত্র ছিলেন। এখন তার শরীরের ভাষা, মুখের ভাষা সব কিন্তু বিএনপির পক্ষে। আসিফ মাহমুদের কথাই ধরা যাক, পূর্বতন সরকারের তিনি অত্যন্ত একজন ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিলেন। সরকার বিদায়ের পর তিনি এখন তার খোল নলচে সব বদলে ফেলেছে।
এখন তাকে কখনো তদারকি সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যাচ্ছে, কখনো তাকে দেখা যাচ্ছে ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলতে। সম্প্রতি তিনি সাংবাদিক সম্মেলনে যা বলেছেন তা হাটে হাঁড়ি ভাঙার সমান। এই এনসিপি মুখপাত্র বলেছেন, অন্তর্বর্তী সরকার 2029 সাল পর্যন্ত যাতে ক্ষমতায় থাকতে পারে তার একটা রোডম্যাপ ডিপ স্টেট তৈরি করে দিয়েছিল। গত 1.5 বছর ধরে কিন্তু বাংলাদেশে এই ডিপ স্টেট নিয়ে বহুবার আলোচনা হয়েছে। এমনকি হাসিনার মুখেও শোনা গিয়েছিল ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর হাসিনা বহু গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। প্রথম দিকের সাক্ষাৎকারগুলিতে কিন্তু আমেরিকার বিরুদ্ধে তাকে ততটা সরব হতে দেখা যায়নি। পরবর্তীকালে তিনি সরাসরি আমেরিকার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন, বলেছিলেন ডিপ স্টেটের দাবি মেনে তিনি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দিলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হতো না। বছরের পর বছর তিনি বাংলাদেশের মসনদে থেকে যেতে পারতেন, কিন্তু তিনি দেশের স্বাধীনতা বিসর্জন দিয়ে আমেরিকার গোলামি করতে নারাজ।